সাকিব আল হাসান যখন মাঠে নামবেন তিনি চারটি প্রিপারেশন নিয়েই নামতে চাইবেন। সাকিব আল হাসান, মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ, বড় কোনো নাম নেই, বড় নাম নেই, তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যে কাজগুলি করা দরকার ছিল সেই ব্যাপারে কাজ চলছে। বিসিবি বেশ আন্তরিক। এখন অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, আপনাকে ফিনান্সিয়াল অনেক বড় হেল্প পাওয়া যায়, আপনাকে অন্য কিছু চিন্তা করতে হয় না। এই সিরিজটাতে যেহেতু ঘরের মাটিতে আমাদের কিছু অ্যাডভান্টেজ থাকবে, আর পাকিস্তান টিম এমন টিম নয় যে যাদের খুব আনবিটেবল সাইড। যদি আমি দুই টিমকে কম্পেয়ার যদি করেন, আই থিঙ্ক বাংলাদেশের বোলিং এর একটা পাকিস্তানের থেকে ভালো। বাংলাদেশ পাকিস্তান সিরিজ নিয়ে আমরা কথা বলবো। তার আগে আপনার কাছে জানতে চাই যে সাকিব আল হাসানকে নিয়ে একটা বড় ধরনের গুঞ্জন চলছিল যে এই সিরিজে হয়তো সাকিব থাকবেন, এই ব্যাপারে কি বলবেন? আমি যতদূর জানি এই সাকিবের ফিরে আসার নিয়ে, খেলার ব্যাপারটা নিয়ে বিসিবি অনেকখানি এগিয়ে গিয়েছিল, বেশ ইতিবাচক ছিল বিসিবির ব্যাপারে, চেষ্টা করছিলেন শুরু থেকেই। এই সিরিজটা আসলে একটু বেশি তাড়াতাড়ি হয়ে যেত। আমার মনে হয় যে সাকিব আল হাসানও হয়তো খেলতে অতটা, মানে সাকিব আল হাসান যখন মাঠে নামবেন তিনি চারটি প্রিপারেশন নিয়েই নামতে চাইবেন, প্রিপেয়ার্ড হয়ে নামতে চাইবেন। তো আমার মনে হয় সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি হয়ে যেত সাকিব আল হাসানের জন্য। বাট যেই জিনিসটা দরকার ছিল তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যে কাজগুলি করা দরকার ছিল সেই ব্যাপারে কাজ চলছে। বিসিবি বেশ আন্তরিক, আমি যতদূর জানি, এবং সেই দিকে অনেক এগিয়ে গেছে। তো হয়তো এই সিরিজ হবে না, এই সিরিজ না হলেও আমি আশাবাদী হয়তো পরের সিরিজে সাকিব আল হাসানকে পাওয়া যাবে। আচ্ছা সুমন ভাই, সাকিব আল হাসান তার ক্যারিয়ারের একেবারে শেষ বেলায় যদি বলি, সেখানে পৌঁছে গেছেন, তো তিনি যদি জাতীয় দলে খেলেন বা ফেরেন, বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা কতটুকু গুরুত্বপূর্ণ হবে? দেখুন, সাকিব এমন না যে সাকিব আরো 5 বছর খেলবে, আই ডোন্ট থিঙ্ক দ্যাট। সাকিব হয়তো 2 to 3 ইয়ার্স খেলতে পারবে হয়তো, মানে বয়সের তো একটা ব্যাপার অবশ্যই আছে। এবং সাকিব আল হাসানকে আমি যতদূর জানি তিনি একদম বেস্ট পারফর্ম না করতে না পারলে তিনি নিজে হয়তো সরে যাবে, নিজে থেকেই সরে যাবে। আপনি যদি আমাদের রিসেন্ট ফর্ম দেখেন, স্পেশালি ওডিআই ফর্মেটে আমরা কিন্তু একটু ইনকনসিস্টেন্ট, এই ফর্ম ডিক্লাইনিং পিরিয়ড আমরা কিন্তু ইউজুয়ালি এই ফর্মেটটাতে খুব কনসিস্টেন্ট টিল 2023 সালের পর থেকে কিন্তু আমরা একটু ডিক্লাইন করা শুরু করেছি। সেটা একটা বড় কারণ তো অবশ্যই আমাদের টপ 5 যাদেরকে আমরা বলে থাকি ফেবুলাস 5, তারা চলে গেছেন এক এক করে, সেটা একটা বড় ইম্প্যাক্ট ফেলেছিল। আর সাকিব আল হাসান, মুশফিক থাকলে সবসময় বাংলাদেশটা অ্যাডভান্টেজ পায় একজন ব্যাটসম্যান অথবা একজন বোলার নিয়ে এবং দে আর ওয়ার্ল্ড ক্লাস পারফর্মার। সো তাকে তো ডেফিনেটলি বাংলাদেশ মিস করেছে। ফিরে আসলে যেটা হবে, আমরা কিন্তু এখন একটা পিরিয়ড অফ টাইম যাচ্ছে, আমাদের টিমটা একটু গোছানোর চেষ্টা করছে, এই জন্য কিন্তু লিন পিরিয়ড যাচ্ছে। তো সাকিব আল হাসান ফিরে আসলে যেটা হবে, ওর এক্সপিরিয়েন্সটা এই 1 বছর কিংবা 2 বছর যদি বিসিবি কাজে লাগায়, এখন যে খেলোয়াড়রা খেলছেন তাদের তৈরি হতে সুবিধা, মানে অন্য যারা প্লেয়ার আছে তারাও মোটিভেটেড হবে। এক্স্যাক্টলি, এবং টিমটাও একটু গোছানোর জন্য আর একটু বেশি সময় পাবে। আচ্ছা, আমাদের এখন যে ন্যাশনাল টিম আছে সেখানে কোনো সুপারস্টার নেই কেন? ইটস এ গুড কোশ্চেন অ্যাকচুয়ালি। দেখুন, সব স্পোর্টসে কিন্তু স্টারদের খেলা হয়, স্টার না থাকলে কিন্তু স্টার না থাকলে মাঠে কিন্তু দর্শক আসে, কিন্তু স্টারদের খেলা দেখতে আসে। আপনি দেখবেন এখন কিন্তু আমাদের দর্শক সংখ্যা একটু হলেও কমেছে, এখন আমাদের কিন্তু আসলে ওরকম সাকিব আল হাসান, মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ, বড় কোনো নাম নেই। আমাদের কিন্তু খেলারা হয় না, একটা খেলা দেখতে যাই, আমি এর খেলা দেখতে যাবো, ওই ফিগারটা কিন্তু আমার তৈরি হয়নি। আনফর্চুনেটলি আমাদের যা তৈরি হয়ে যাওয়ার কথা ছিল, লিটন কুমার দাস ভালো খেলছেন কিন্তু এখনো ওই পর্যায়ে যেতে পারেনি, যিনি কনসিস্টেন্ট না। সো এটা আসলে দুর্ভাগ্যজনক, হয়ে যাওয়া উচিত ছিল কিছু, কারণ কিছু খেলার কিন্তু আমাদের আছে, প্লেয়ার লাইক মিরাজ, শান্ত, লিটন, তাসকিন, আই থিঙ্ক ওয়ান অফ দেম, যাদের আসলে ওরকম ফিগার হওয়া উচিত ছিল। সাকিবদের পর্যায়ে তো তারা যেতে পারে, এক্স্যাক্টলি, আমি ওইটা বলছি, তারা ওই পর্যায়ে যেতে পারেনি, তাদের ওই পর্যায়ে চলে যাওয়া উচিত ছিল। সুমন ভাই, আপনার কাছে কি মনে হয়নি যে ধরেন যে এই ক্রিকেটার যাদের নাম আমরা বললাম, তাদের নিজেদের মাঝে সেই জেদটা হয়তো কাজ করেনি, এমন কিছু? অনেক কিছু হতে পারে, তার মধ্যে একটা ব্যাপার তো অবশ্যই আমি ক্রিকেট নিয়ে এক্সপিরিয়েন্স বলতে পারি যে আমরা যখন খেলেছি আমাদের লক্ষ্য একরকম ছিল, আর আমাদের পরে যারা এসে সাকিব, মুশফিক, মাশরাফি, ওদের লক্ষ্যটা কিন্তু অন্যরকম ভিন্ন ছিল। আমরা বাংলাদেশের মধ্যে সেরা হতে চেয়েছি, বাংলাদেশ টিমের মধ্যে, কিন্তু আমাদের পরে যে ব্যাচটা এসেছিল সাকিব, তামিমরা, ওরা কিন্তু চেয়েছে বিশ্বের মধ্যে সেরা হতে, শুধু বাংলাদেশের মধ্যে না, ওদের লক্ষ্যটা কিন্তু বিশ্বের মধ্যে। এবং এখন যারা আছে তাদের লক্ষ্য আসলে আমি ঠিক জানি না, কারণ সেটা আসলে আপনি তো তাদেরকে কাছ থেকে দেখেছেন, সেটা আসলে ডিফাইন করে দেবে আপনি কোথায় পৌঁছাবেন বা আপনি নিজে কোথায় দেখতে যাচ্ছেন, নিজের দৃষ্টিভঙ্গিটা খুব ইম্পর্টেন্ট। মানে এখন যারা রয়েছে তারা কি কোনো গোল সেট করেনি যে আমাকে সাকিবদেরকেও অতিক্রম করে যেতে হবে, এমন কিছু কি নেই? একটা ব্যাপার তো ছিল, তারা যখন সাকিব তামিমরা ছিলেন, তামিম সাকিবদের ছায় কিন্তু তারা ছিলেন, তারা তো অতটা ফ্লারিশ করেননি।
চলে যাওয়ার পর যে পিরিয়ড অফ টাইমটা, সেই টাইমটা তারা অত ভালো ইউজ করতে পারেনি। বাট সময় যে চলে এসেছে তা আমি বলবো না, এখনো সময় আছে, তারা এখনো ওখানে পৌঁছাতে পারে। সেই সময়টা কবে আসবে? অনেক সময় পেরিয়ে গেছে। আই হোপ যে নেক্সট 1 ইয়ার আমাদের জন্য খুব ক্রিটিক্যাল টাইম হবে, কারণ আমাদের 27 সালে ওয়ার্ল্ড কাপ আছে। এই ওয়ার্ল্ড কাপটাতে যদি তারা এই পিরিয়ড অফ টাইমটা তাদের ওইখানে নিয়ে যেতে পারেন, তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ভালো জিনিস হবে। আচ্ছা, একটা ব্যাচ কিন্তু হারিয়ে গেছে, আপনার সাথে আমি কথা বলছিলাম এই শোটা শুরু হওয়ার আগে। যেমন আপনি বলছিলেন সাব্বিরদের কথা, নাসিরদের কথা, তারা কি কারণে হারিয়ে গেল? নাসির, সাব্বির রহমান, ইভেন সৌম্য সরকার কিন্তু এখন ওদের কিন্তু এখন লিড করার কথা ছিল। ওই ব্যাচটা কিন্তু মানে পথ দেখানোর কথা ছিল এদেরই। আপনি যে স্টারডমটার কথা বলছিলেন, এই স্টারডমটা আসলে ওদের হওয়ার কথা ছিল। দেখুন, আমি মনে করি যে এই পর্যায়ে যে পর্যায়ে আমরা ক্রিকেট খেলছি, এখন কিন্তু প্লেয়ারের যথেষ্ট সুযোগ সুবিধা পান, এবং আপনি কখনো নিজেকে আপনি ভাবতে পারবেন না আপনার সাথে অবিচার হয়েছে। আপনি আসলে নিজের প্রতি অবিচার করেছেন, সেটা আপনি যদি ভাবেন তাহলে এমন শুনি যে আমি ক্রিকেটাররা বলে থাকেন যে আমার প্রতি অবিচার করা হয়েছে। আপনি বলছেন যে আসলে এই ধরনের কোনো সুযোগ নেই, আপনি নিজেকে জাস্টিফাই করতে পারেননি। আপনাকে এখন অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, আপনাকে ফিনান্সিয়াল অনেক বড় হেল্প পাওয়া যায়, আপনাকে অন্য কিছু চিন্তা করতে হয় না। ইটস টোটালি আপ টু ইউ, আপনি নিজেকে আসলে কোথায় নিয়ে যাবেন। মানে যদি প্রতিভা থাকে তাহলে সেটা বিকশিত হবেই। আপনাকে কেউ আটকাতে পারবে না, কারণ আপনার দল কিন্তু চায় আপনার পারফরমেন্স ভালো পারফর্ম করে, কিন্তু আপনি করেন বাইরে থাকবেন না, কিংবা আপনি ভালো করেন আপনার নামটা কিন্তু ওইখানে যায়। আমি যে শুরুতে বললাম না যে আপনি আসলে নিজে কোথায় দেখতে যাচ্ছেন, এটা খুব ইম্পর্টেন্ট যে কোনো গোলটা সেট করে নেয়া, যে কোনো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে। মানে আমরা প্রায় দেখে থাকি যে ন্যাশনাল টিমে ধরেন যে কোনো প্লেয়ার খারাপ করছে, কিন্তু তার বদলে যাকে নেওয়া হচ্ছে তিনিও কিন্তু আসলে সেরকম পারফর্ম করেননি। এই অবস্থাটা কিন্তু আমাদের ছিল না, রিসেন্টলি আসলে এরকম হচ্ছে। আমরা যদি আপনি ইভেন 23 কিংবা 22 সাল পর্যন্ত দেখেন, তখন কিন্তু টিমের মধ্যে একটা খুব ভালো স্ট্রং প্রতিযোগিতা ছিল। তখন কিন্তু বাইরের কেউ পারফর্ম করে ঢুকতে পারতো না, বিকজ ভিতরে যারা ছিল তারা পারফর্ম করছিলেন। তো বাইরের লোক অনেকেই কিন্তু অনেক খেলার অনেক পারফর্ম করে ঢুকতে পারেন। বাট রিসেন্টলি দে আর ওয়েটিং, বাট রিসেন্টলি 1 বছর আমরা আসলে এটা দেখেছি, আসলে সিনারিওটা চেঞ্জ হয়েছে। রিপ্লেসমেন্ট প্লেয়ার এসেছেন হয়তো রিপ্লেসমেন্ট করার জন্য। এই সিনটা আসলে দলের জন্য ভালো নয়। আচ্ছা। আর আরেকটা বিষয় যে আমরা দেখে থাকি যে এখন যে সিলেকশন বা নির্বাচন করা হয় দলটাকে, সেক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে ফেসবুকে স্ট্যাটাস দেখে বা অনলাইনে লেখালেখি দেখে প্রভাবিত হয়। এটা আসলে কি রকম, কি ধরনের একটা ইম্প্যাক্ট ফেলে একটা দলে? এটা ফেলাটা উচিত নয়, একদমই উচিত নয়। যদি ফেলে তাহলে বলবো যে দুঃখজনক, কারণ আপনি এখন যেই যুগে আমরা বসবাস করছি, সোশ্যাল মিডিয়া কিন্তু একটা স্ট্রং প্ল্যাটফর্ম। এট দ্য সেম টাইম আপনাকে বুঝতে হবে যে সোশ্যাল মিডিয়া কিন্তু সবাই কথা বলে। সো একটা কার কথা শুনবো সেটা খুব ইম্পর্টেন্ট, এবং আপনি কারো কথা শুনে আসলে জাজ করতে পারবেন না। এটা আপনার নিজের জাজমেন্ট থাকতে হবে, বিকজ সোশ্যাল মিডিয়া মানে আপনি দেখবেন ট্রেন্ডটা যেদিকে যাচ্ছে আপনি সেদিকে যান, তাহলে আপনি আসলে ভুল করবেন। বিকজ খেলাটা যারা খেলার ভিতরে থাকেন তারা এক ধরনের চিন্তা করেন, বাইরে থাকে যারা এক ধরনের চিন্তা করেন। ডেফিনেটলি ইনপুটটা আউটপুটটা সবাই দিয়ে থাকেন, বাট আপনি যখন ভিতরে থাকবেন, আপনাকে অন্য বাইরে দিয়ে প্রভাবিত হলে তাহলে আসলে দলের জন্য ভালো হয় না, দলের জন্য এটা ভালো ফল বয়ে আনে না। বাংলাদেশ পাকিস্তান সিরিজ, ওডিআই সিরিজ এবং বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলার জন্য এই সিরিজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসলে এই সিরিজে কি হতে পারে, আপনি কি মনে করছেন? আমি আশা করছি ভালো কিছু হবে। দেখুন, আমাদের 27 ওয়ার্ল্ড কাপ, সো ওয়ার্ল্ড কাপের আগে যে প্রিপারেশন এই সিরিজগুলি আছে তার মধ্যে এটা দিয়ে আমরা শুরু করছি। আমাদের কিন্তু একটা জিনিস আছে, আমাদের শুরুটা ভালো হলে কিন্তু আমরা এইটার আমাদের জন্য ভালো হয়, কারণ আমাদের শুরুতে ভালো না করলে এটারই আমাদের প্রেশারটা আমাদের উপর বেশি চলে আসে, সেটা বেশি পরে সেটা আমরা অনেক সময় হ্যান্ডেল করতে পারি না। সো আই এম সিরিয়াসলি আশা করছি যে এই সিরিজে বাংলাদেশ ভালো খেলবে, কারণ ভালো শুরু করা খুব ইম্পর্টেন্ট। বাট সেম টাইম দেখুন, ভালো যদি করতে না পারে আমাদের আশাহত হওয়া উচিত নয়, কারণ আমাদের নেক্সট 6 মাস যে পিরিয়ড অফ টাইমটা আছে, এই 6 মাসটা আমরা প্রচুর ক্রিকেট খেলবো। এই 6 মাসে আমাদের দলটাকে গুছিয়ে নেওয়া খুব ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড কাপের আগে, সেটা খুব জরুরি হবে। তো এই সিরিজটা যেহেতু ঘরের মাটিতে আমাদের কিছু অ্যাডভান্টেজ থাকবে, আর পাকিস্তান টিম এমন টিম নয় যে যাদের খুব আনবিটেবল সাইড, তারাও কিন্তু স্ট্রাগল করছে। তাদের 6 জন প্লেয়ার আছে যাদের এখনো অভিষেক হয়নি, এবং তাদের ফর্ম যে খুব বেশি স্টেবল তাও না। টি20 বিশ্বকাপে খুব ভালো করতে পারেনি যদি 50 ওভার খেলা, বাট আই থিঙ্ক দিস ইজ অপরচুনিটি ফর বাংলাদেশ যে নিজেদেরকে আবার গুছিয়ে নিয়ে এসে একটা ভালো স্টার্ট করা। আরেকটা প্রশ্ন হচ্ছে যে মিরাজ অনেক আন্ডার প্রেশার রয়েছেন ক্যাপ্টেন্সি নিয়ে। 13টা ম্যাচে মাত্র 3টা ম্যাচ জিতিয়েছেন দলকে। তার জন্য আসলে কতটা চ্যালেঞ্জিং হবে এই বিষয়টা? আমার মনে হয় না যে, আমি পার্সোনালি ফিল করি যে মিরাজের ওইভাবে চ্যালেঞ্জ নেওয়া উচিত নয়। দেখুন, ক্যাপ্টেন্সি যদি আমরা কাউকে দেই তাকে অ্যাটলিস্ট 2 বছরের জন্য দেওয়া উচিত।
রাইট। শর্ট পিরিয়ড অফ টাইমে এই ক্যাপ্টেন্সি আসলে তখন কাজ হয় না। আপনি নতুন যাওকে আনবেন, সেও কিন্তু আন্ডার প্রেশার থাকবে। সো আপনি যখনই কেউ ক্যাপ্টেন্সি দিবেন, তাকে লম্বা সময়ের জন্য দিবেন। আর কোনো সিরিজ যদি কোনো ক্যাপ্টেন মাথায় চিন্তা নিয়ে শুরু করে যে আমার এই সিরিজটা যদি ভালো না করে আমি থাকবো না, তাহলে সেটা শুধু তার জন্য খারাপ না, দলের জন্যও খারাপ। সো আমার মনে হয় যে মিরাজের ক্যাপ্টেন্সি, মিরাজ পরবর্তীতে কী হবে না হবে সেটা পরবর্তী রাখা উচিত। মিরাজেরও চিন্তা করছে সিরিজ নিয়ে, এবং আমাদের যারা সংশ্লিষ্ট আছেন ক্রিকেটের সাথে, মানে ক্রিকেট বোর্ডের সাথে, তাদেরও চিন্তা করে যে করা উচিত না যে এই সিরিজে মিরাজের পরীক্ষা হচ্ছে। আমাদের এই সিরিজটা শুধু দেখা আচ্ছা, বাংলাদেশ যে টানা খারাপ খেলছে, এটা তো একা মিরাজের দায় না। এক্স্যাক্টলি, এবং শুধুমাত্র ক্যাপ্টেন্সি থাকবে থেকে একবার এটা আসলে ডিফেন্ড করা উচিত পরে। আমাদের যখন সিরিজ শুরু আগে এই আলোচনাটা দলের জন্য ভালো নয়, দলের জন্য ভালো হবে না। তো এই সিরিজে বাংলাদেশের জন্য ভাইটাল রোল কে প্লে করতে পারেন বলে আপনি মনে করেন? টপ অর্ডার ব্যাটিং। আমার মনে হয় যে যদি আমি দুই টিমকে কম্পেয়ার যদি করেন, আই থিঙ্ক বাংলাদেশের বোলিং অ্যাটাকটা পাকিস্তানের থেকে ভালো। আমি বিশ্বাস করি এটা। আমাদের পেস বোলিং অ্যাটাকটা আমার মনে হয়, ওদেরও ভালো পেস বোলার আছে, বাট আমার মনে হয় আমাদের পেস বোলিং অ্যাটাকটা ভালো। আমাদের স্পিনাররাও কিন্তু ওদের থেকে খারাপ নয়। ইটস অ্যাবাউট ব্যাটিং। এটা কি প্রথমবার এমন নাকি? না, আমাদের বোলিংটা কিন্তু লাস্ট এক বছর খুব ইমপ্রুভ করছে। না, পাকিস্তানের সাথে যে কম্পারিজন করছেন, পাকিস্তান তো সাধারণত বোলিং অ্যাটাক যথেষ্ট শক্তিশালী হয়। এখন যে দলটা নিয়ে এসেছে, আপনি বলছেন যে বাংলাদেশের বোলিং অ্যাটাক তাদের থেকে তুলনামূলকভাবে ভালো। এরাই কিন্তু এরকম আমরা কম্পেয়ার করতে হলে আমরা উল্টো কম্পেয়ার করেছি। বাট এখন যদি দেখেন, আপনি বলবেন যে আমাদের বোলিং অ্যাটাক অনেক এক্সপিরিয়েন্স, অনেক ভালো। স্পিন অ্যাটাকটাও আমাদের ভালো। আমার ইটস অ্যাবাউট, যেটা বলছি ইটস অ্যাবাউট ব্যাটিং। আমরা ব্যাটিংয়ের টপ অর্ডারে কিন্তু সেখানে কিন্তু আমরা স্ট্রাগল করি। পাকিস্তানের ব্যাটিংও যে খুব ভালো তা বলবো না, তারাও কিন্তু সেখানে পরীক্ষা নিরীক্ষার মধ্যে যাচ্ছেন। বাট আমাদের বোলিংটা যেভাবে এগিয়েছে, ব্যাটিংটা কিন্তু সেভাবে কনসিস্টেন্ট হতে পারেনি। সো আমরা যদি ব্যাটিং ভালো করতে পারি, আমাদের এই সিরিজে আমাদের সবচেয়ে মূল দেখার বিষয় আমাদের ব্যাটসম্যানরা কেমন করছেন। আমাদের ব্যাটসম্যান ভালো করে, তাহলে মনে হয় এই সিরিজটা আমরা ভালো করতে আচ্ছা, পারবো। লিটন দাসকে 5-এ খেলানোর একটা পরিকল্পনা চলছে। আমাদের কি দেশে কি মিডল অর্ডার ব্যাটসম্যান নেই নাকি? এটা টিম ম্যানেজমেন্টের নিশ্চয়ই একটা ভিন্ন রকম চিন্তা ভাবনা। বাট আমি একটা কথা শুনছিলাম যে ওপেনিং কিপিং করে ওপেনিং ব্যাটিং করা ডিফিকাল্ট। আমার কাছে এটা মনে হয় না, কারণ আমরা এরকম টেস্ট ম্যাচে আসলে এটা হতে পারে, টেস্ট ম্যাচ। বাট আমরা দেখি সাঙ্গাকারা কিন্তু, মুশফিক রহিমে দেখি যে তারা, মানে মুশফিক যদি মিডলার ব্যাটিং করে, বাট অনেক উইকেট কিপার গিলক্রিস্ট, সাঙ্গাকারা, তারা কিন্তু ওডিআইতে কিন্তু কিপিংও করতেন, আবার ওপেনিং ব্যাটিংও করতেন। সো আই ডোন্ট থিঙ্ক ইটস এ প্রবলেম। এটা এরকম কোনো বিষয় আমার মনে হয় যে হয়তো তারা মিডিল অর্ডারটা একটু স্ট্রং করতে চেয়েছেন। লিটন কিন্তু শুরু থেকে 4 নম্বরে ব্যাটিং করতেন যখন ক্যারিয়ার শুরু করেছিলেন, তারপরে তাকে টপ ওপেনিংয়ে নিয়ে আসা হয়েছে। সো তার জন্য এটা নতুন কিছু নয়, সম্ভবত টিমের ব্যালেন্সের জন্য টিম ম্যানেজমেন্ট এরকম চিন্তা করছেন। যেহেতু আমাদের দুজন ওপেনার খুঁজে পাওয়া গেছে যারা ভালো করছেন, এই জন্য হয়তো টিম ম্যানেজমেন্ট চিন্তা করছে। একটা ব্যাপার হচ্ছে যে সাকিব, মুশফিক, রিয়াদ, এই 3 জন যখন সরে গেল, বাংলাদেশের মিডল অর্ডার টানা কিন্তু খারাপ করছে। এটার কারণটা কি? মিডল অর্ডারে কি ব্যাটসম্যান সেরকম নেই নাকি রিপ্লেস করার মতো? আমাদের যেই সমস্যাটা হয়েছে আমি ফিল করি, আমাদের মিডল অর্ডারে যারা এসছেন তারা আসলে সবাই ঠিক 50 ওভার মতো খেলার ব্যাটসম্যান আমরা কম পেয়েছি। তারা এসছেন সম্ভবত 20 ওভার 15 ওভার, শেষ 20 ওভার 15 ওভারের মতো খেলা। আপনি যদি দেখে থাকেন নেই। আমাদের যেটা হয়েছে যে যখন আমরা 2 উইকেট হারিয়ে ফেলেছি, আমরা মিডল অর্ডার আমরা স্ট্রাগল করেছি। দেখবেন কয়েকটা ম্যাচে আমরা জিতেছি যেখানে মেহেদী হাসান মিরাজ ভালো করেছেন, লিটন মাঝখানে ভালো করেছে, তখন আমরা ভালো করেছি। কিন্তু আমাদের পরবর্তী যে ব্যাটসম্যান এসছে, তারা কেউ আসলে ওই একটু ইনিংস বিল্ড আপ করে ব্যাটসম্যান বলি না, তেমন ব্যাটসম্যান কিন্তু আমরা খুব একটা পাইনি। মানে উইকেট পড়ে যাওয়ার পর ধরে খেলা, যেটা আমরা দেখেছি সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ, আপনি নিজেও করতেন, আমরা দেখেছি। তো আমাদের এরকম ব্যাটসম্যান আসলে হয়নি। এটা সম্ভবত একটা কারণ হতে পারে, আমরা যারা মিডল অর্ডারে এসছেন তারা মূলত অনেকটাই টি-20 ঘরানার ব্যাটসম্যান। তো তাদের ওই ইনিংস বিল্ড আপ করার অ্যাবিলিটি একটু কম ছিল, সেটার জন্য হয়তো আমরা, এই জন্য হয়তো টিম ম্যানেজমেন্ট লিটনকে মাঝখানে এসছেন, এবং যেই জন্য হয়তো আমরা মিডল অর্ডারে সাফারও করেছি। আচ্ছা, এই সমস্যা থেকে কিভাবে সমাধানটা আসবে? আই থিঙ্ক মোর উইল প্লে, আমরা যত খেলবো তত আমাদের ঠিক হয়ে যাবে। আমাদের প্লেয়ারদের ট্যালেন্ট যে নাই তা না, আমরা গত 1 বছর আসলে প্রচুর টি-20 ম্যাচ খেলেছি, আমাদের চিন্তা ভাবনা আসলে ওরকম দিকে হয়ে গেছে। আমার মনে হয় যেহেতু আমাদের ওয়ার্ল্ড কাপ এবার 50 ওভার্স ওয়ার্ল্ড কাপ হবে, এই একটা বছর আমরা অনেক 50 ওভার খেলা খেলবো, এর মধ্যে মনে আমরা সেট হয়ে যাবে। ট্যালেন্ট আছে, ট্যালেন্ট ইজ দেয়ার। আচ্ছা, মিরাজ 7 নম্বরে ফিরে যাচ্ছেন, মিরাজকে 7 নম্বরে খেলানোর পরিকল্পনা রয়েছে। তিনি নিজেও বলেছেন 7 নম্বরে এখন খেলবেন এই সিরিজে। এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? মিরাজ আমাদের একদম ফ্লোটিং ব্যাটসম্যান। আমরা তো ওপেনিং ইউজ করেছি, 1 থেকে 9 বিভিন্ন পজিশনে তিনি খেলেছেন। আমরা ওপেনিং ব্যাটিং করেছি, নাম্বার 3 ব্যাটিং করেছি, এখন 7 নম্বরে ফিরে যাচ্ছেন। তাহলে 7 নম্বরে যে একটা জিনিস হবে অবশ্যই, যে আমাদের
লেট ব্যাটিংয়ে লেট অর্ডারটা একটু ভালো হবে, বিকজ মিরাজ সলিড ব্যাটিং করে থাকেন। বাট যদি দরকার হয় মিরাজ কিন্তু উপরে ব্যাটিং করানো যেতে পারে, বাট ইটস গুড ফর মিরাজের, তিনি যদি একটা সেটেল পজিশনে নিয়ে ব্যাটিং করেন তাহলে তো তার ব্যাটিংটা আরো একটু ভালো হতে পারে, মাইন্ডসেটটা ঠিক করে নিতে পারবে। আর এই সিরিজে উইকেটটা কেমন হতে পারে বা আপনি কি ধরনের উইকেট প্রত্যাশা করছেন? এর আগে একটা ইন্টারভিউ দেখছিলাম স্টার প্লেতে, আপনি দিয়েছেন যে আপনি চাচ্ছেন যে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটের কথা বলেছিলেন হয়তো। না, ব্যাপারটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ব্যাপারটা যেটা আমি বলতে চেয়েছি আসলে, যে আমরা যেহেতু আমাদের ওয়ার্ল্ড কাপটা সাউথ আফ্রিকাতে, সেখানে কিন্তু উইকেটটা একটু ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে থাকে কিংবা সুইমিং ফ্রেন্ডলি হয়ে থাকে, সেখানে কিন্তু স্পিনিং ট্র্যাক হয় না, স্পোর্টিং উইকেটের কথা বলছি। স্পোর্টিং উইকেট হয়ে থাকে। দেখুন আমরা যখন সাবকন্টিনেন্টের বাইরের টিমের সাথে খেলি, উইনিংটাও খুব ইম্পর্টেন্ট। আমাদের ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে যখন খেলি, ইভেন নিউজিল্যান্ডের সাথে যখন খেলি, সাউথ আফ্রিকা যখন আসে, আমরা তখন একটু স্লো টার্নিং ট্র্যাক করে খেলার চেষ্টা করি, খেলি আর কি। বাট পাকিস্তানের সাথে ওরকম উইকেট খেলার কোনো দরকার নেই আপনার, বিকজ ওদের স্পিনারটাকে ভালো, তারাও জানে এটা। সেক্ষেত্রে আমরা যেরকম উইকেট এক্সপেক্ট করবো ওয়ার্ল্ড কাপে, একটু স্পোর্টিং উইকেট, সেরকম উইকেট হলে ভালো, এবং আমাদের ব্যাটসম্যানরা কিন্তু এরকম উইকেটে ভালো ব্যাটিং করে থাকেন। আচ্ছা, সবশেষ যে সিরিজটা বাংলাদেশ খেললো ওয়েস্ট ইন্ডিজের অ্যাগেনস্টে, সেখানে দেখা গেছে যে 84% বলই কিন্তু করেছেন স্পিনাররা, এবং এমন একটা ম্যাচও গেছে যেখানে ওয়েস্ট ইন্ডিজ 50 ওভারই করেছে স্পিনাররা। এবার সেটা হবে না, আমি শিওর যে টিম ম্যানেজমেন্ট সেই ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা করেছে। যেটা বললাম, ওয়েস্ট ইন্ডিজের সাথে আপনি উইকেট ওরকমই বানাবেন, বা যখন পাকিস্তান তার সাথে ওরকম উইকেট বানাবেন, এটা একদিকে ভালো আমাদের জন্য, বিকজ আমরা যখন ওয়ার্ল্ড কাপ খেলতে যাব তখন আসলে আমরা এরকম উইকেটে খেলবো না, মানে সাউথ আফ্রিকা উইকেট স্পোর্টিং উইকেট হয়ে থাকে। আর আমাদের একটা অ্যাডভান্টেজ যে আমাদের ফাস্টার বোলার এখন ভালো, সো আমরা যদি স্পোর্টিং উইকেট বানাই তাহলে আমরা কিন্তু এ নট মিসিং মাচ, আমরা বরং আমি বলি এটা অ্যাডভান্টেজ আমাদের জন্য, বিকজ আমাদের ব্যাটসম্যানরা এরকম উইকেট ভালো ব্যাটিং করে থাকেন। সুমন ভাই, বাংলাদেশ ক্রিকেটের একজন লেজেন্ড হিসেবে বাংলাদেশের ক্রিকেটে এখন তো একটা ডিক্লাইনিং পিরিয়ড চলছে, বর্তমান দলে যারা রয়েছে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? ঠিক ডিক্লাইন কথাটা আমি বলবো না, আমি বলবো যে আমাদের ইনকনসিস্টেন্ট আমরা এখন অনেক, ধারাবাহিকতা নেই আমাদের। গুড ডেজ অ্যান্ড ব্যাড ডেজটা খুব অফটেন হচ্ছে, মানে হয় না যে একদিন বেশি মনে ভালো হচ্ছে, খারাপটা আরো ভালো হওয়ার পরের দিন আমরা খারাপ খেলছি, যার জন্য আমাদের ভালোটা অতটা মনে থাকছে না। সো মানে ইটস টাইম যে আমাদের কনসিস্টেন্ট হওয়া, নিজেদেরকে ফিরে গুছিয়ে নিয়ে আসা, এবং আমরা যে ক্রিকেটটা খেলতে চাই সেই ক্রিকেটটা খেলার চেষ্টা করা। মানে এমন না যে আমাদের টিমটা খুব খারাপ হয়ে গেছে কিংবা আমাদের দলের ভালো খেলার এখন নেই, এটা তো কোনো সুযোগ নেই, রাতারাতি তো কোনো টিম একেবারে খারাপ হয় না, অলমোস্ট এই টিমটা একেবারে খুব ভালোও হয়ে যায় না, অলমোস্ট এই টিমটা কিন্তু 2-3 বছর একসাথে খেলছে। সো আমার ইটস টাইম তাদের ঘুরে দাঁড়ানোর জন্য, নিজেদেরকে চেনানোর জন্য, এবং বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য যে ইটস টাইম যে আমরা আমাদের বেস্টটা পারফর্ম করা শুরু করি। প্রেডিকশনটা কি সিরিজের? 2-1 ফর বাংলাদেশ। বাংলাদেশ 2-1 সিরিজ জিতবে এবং বিশ্বকাপে সরাসরি বিশ্বকাপ খেলার পথে এগিয়ে যাবে বলে আপনি বিশ্বাস করছেন। সুমন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি স্টার প্লেতে সময় দিয়েছেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে।